কলকাতাতে যত রকমের নাচ তৈরি হয় বা শিক্ষকতা হয় তার সব রকমই, যেমন কত্থক, কথাকালী, ভারতনাট্যম, মণিপুরি, মডার্ন, এগুলো সব রকমই আমার মোটামুটি করাতে হয়েছিল। আমি নাচে ফার্স্ট হচ্ছি, গানে ফার্স্ট হচ্ছি, পড়াশোনায় ফার্স্ট হচ্ছি, কি করে হচ্ছে? রাষ্ট্রপতি ভবনেও ডান্স করার সুযোগ পেয়েছিলাম। ওদের যে নিজস্ব যে থাকে, অডিটোরিয়াম থাকে, সেখানেও। এইগুলো করার পরে হয়ে গেল সিনেমাও করছি, নাটক করছি। নাটকেতে সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমার cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা তোমাদের সামনে হাজির হয়েছি এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি বেসিক্যালি খুব র্যান্ডামলি বলি, কিন্তু আজকে আমি খুব খুব কুল হয়ে কথাটা বলছি তোমাদের সামনে। আজকে আমি যার সাথে কথা বলবো এবং যাকে আমার এই পডকাস্টে পেয়েছি, উনি সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন যে তার সাথে আমি কথোপকথন, আমি এখানে সাকসেস স্টোরি বলতে পারি না, কেন শি ইজ সাকসেসফুল ফ্রম লং ব্যাক। উনি একজন লেজেন্ড আমাদের টলিউড ইন্ডাস্ট্রির, ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সকলের ভালোবাসার পিসিমা, ফেমাস রীতা চট্টোপাধ্যায়। আর আমার বলার দরকার নেই, উনি আছেন। নমস্কার আন্টি, তুমি সময় দিয়েছো। সত্যি কথা বন্ধুরা, তোমরা একটা কথা জেনে রাখো, আজকে 200টা এপিসোড হয়ে যাওয়ার পরও আমার মনে হয় এই পডকাস্টটা শুধুমাত্র একটা পডকাস্ট নয়, যেরকম পডকাস্ট আমরা দেখে থাকি। এবং একটা বলার বিষয়, এই পডকাস্টটা শুরু করেছিলাম কোভিড এর টাইম থেকে, যখন পডকাস্ট কেউ জানতো না, যখন টালিগঞ্জে কেন পডকাস্ট ব্যাপারটাই লোকের কাছে খুব অজানা ছিল। এক দুজন হয়তো শুরু করেছিল কিন্তু তখন আমি এত ভাবিনি যে এটাকে পডকাস্ট বলবো। এটা একটা ইন্টারভিউ, আমার ভালো লাগার সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরিকে রিভিল করা নিয়ে আমার এপিসোড ছিল। তো আজকে তোমরা দেখছো, এবং এই সাকসেসফুল মানুষগুলোর সাকসেস স্টোরি আজকের ইয়াং জেনারেশনের জানা উচিত। তারা কতটা সফল ছিল এবং সফলতার পেছনে তাদের হার্ডওয়ার্ক কত ছিল, তাদের ক্যারিসমা কতটা ছিল টলিউড ইন্ডাস্ট্রিতে, তার কন্ট্রিবিউশন কতটা ছিল, সবটাই আমরা জানবো। দেখতে ভুলবে না এবং দেখে নিচে কমেন্টস করতে একেবারে ভুলবে না, কেমন? আমরা সোজাসুজি যাচ্ছি রীতা আন্টির সাথে কথা বলবো। বল, কত বছর হলো আন্টি ফিল্ম ইন্ডাস্ট্রি, কত বছর? আমি সম্ভবত 1940 সাল থেকে কাজ করছি। ও মাই গড, 1940 থেকে? 1940 তে। মাই গড, তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ। তারপর আস্তে আস্তে সিনেমা দিয়ে শুরু হয়েছে? না, অ্যাকচুয়ালি শুরুটা আমার হয়েছিল নৃত্য, নাচ। আচ্ছা আচ্ছা। তখনকার দিনে যখন কলকাতাতে যত রকমের নাচ তৈরি হয় বা শিক্ষকতা হয় তার সব রকমই, যেমন কত্থক, কথাকালী, ভারতনাট্যম, মণিপুরি, মডার্ন, এগুলো সব রকমই আমার মোটামুটি করাতে হয়েছিল। এবং তারপরে এতগুলো নাচে সব এবং তাতে হয়েছিল যে যতগুলো ওই কম্পিটিশন হতো কলকাতাতে, সবেতেই আমি পার্টিসিপেট শুধু করতাম বলে নয়, করতাম। আমি প্রথম হতাম। করতে করতে ওটা ওই হয়ে গেল যে অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন যত হলো, সেখানে গেলাম, সেখানে প্রথম হলাম। তারপরে অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন এলাহাবাদে হলো, সেখানেও গেলাম, সেখানেও প্রথম হলাম। বাপরে, নাচ তখন তুমি নৃত্য কি বলে, মা সরস্বতী ভর করে আছে, মা লক্ষ্মী। আসলে দেখো, চেষ্টা থাকলে তো সবকিছুই হয়। তো চেষ্টা ছিল, আমার গুরুদের আশীর্বাদ ছিল। তারপরে সেইখান থেকে আমি সোজা আমাকে পাঠানো হলো কনফারেন্সে,
তুমি ভাবো Music conference। মিউজিক অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে, ওই তখন তো বয়সও বেশি নয়। না তখন বয়স বেশি নয়, এবং তখন এইখানে এই জিনিসটাকে এত বেশি ভাবে প্রমোট করার ব্যাপারটা থাকতো না। থাকতো না, এখনকার মতো তো অতটা ছিল না। হ্যাঁ, এতটা ছিল না। হুম। তা যাই হোক, তা সেইখান থেকে আমি এই ভারতবর্ষের অনেক জায়গায় ওই ধরো এলাহাবাদ, কানপুর, লখনৌ, যেগুলো নাচের একটা মানে ঠিকানা। ওই জায়গাতে আমার কনফারেন্স ছিল। বাবা, সেখান থেকে আমার একেবারে সুদূর ঝাঁসিতে পর্যন্ত আমি যেতে পেরেছিলাম। সেখানে যাই হোক বড় বড় সব তাছাড়া তখন বড় গোলাম আলী খান সাহেব এবং কান্নাথ ঠাকুর, হাফেজ আলী খান, মানে যারা নিজেকে সৃষ্টি করেছে, তারা একদম স্রষ্টা। সেইখানে ওইখানে আমি নাচতাম শম্ভু মহারাজজির ঘরানাতে, আমি নাচতাম। তার সঙ্গে আমার দেখা হয়েছিল এলাহাবাদে। তা উনিও বলেছিলেন যে এলাহাবাদটা বাহ, তো তুমি আমার কলকাতার থেকে ছোট মেয়ে এখন আমার ঘরানাতে নাচবে, তুমি কিছু দেখাও, আমাকে কোই ভাও কুছ দেখাও আমাকে। আমি তখন আমার তো কি আছে, ছোট মানুষের কোনো ভয় থাকে না। একদম একদম। তখন আমি শিখেছি তখন তো কোনো ভয় থাকার কথা না। সেই সব মিলিয়ে তুমি দেখলে, তারপরে ওখানকার যারা উদ্যোক্তা ছিলেন এলাহাবাদে, তখনই উনি বললেন যে আপনি অ্যানাউন্স করে দিন যে এই লড়কি যখন ডান্স করবে তারপরেই কিন্তু আমিও ওইখানে ওই ঘরানাতে ডান্স করব। উরে বাবা, বড় পাওনা, মানে ভাবা যায় পাওনা হোক। তা যাই হোক, সেসব তো গেল। সেসব করতে করতে ওই তারপরে আমি ওই রাষ্ট্রপতি ভবনেও ডান্স করার সুযোগ পেয়েছিলাম। ওদের যে নিজস্ব যে থাকে, অডিটোরিয়াম থাকে, সেখানেও। তো যাই হোক, মানে তখন মোটামুটি নাচে মিতা চ্যাটার্জি, শুধু নাচে নয় রে মা। হ্যাঁ, আচ্ছা, রোকে একটু ধীরে ধীরে বলছি। আচ্ছা, মানে এতগুলো ঘরানা, এই তো নাচটা তো হলো, তার সঙ্গে সঙ্গে আমাকে গান শিখতে হয়েছে। আমি গান সব রকমের গান করতে পারি, এবং বলা বাহুল্য আমি ওয়েস্ট বেঙ্গল মিউজিক কম্পিটিশনে ক্লাসিক্যাল মিউজিকে আমি 3 বছর ফার্স্ট হয়েছি, রিপোর্ট বিনা পেয়েছি। ও মাই গড, মা সরস্বতীর কি এগুলো শেখা, মানে আসলে আর কিছু নয়, এটা আমার পাবলিসিটি নয়, এগুলো শিখেছি, করার সুযোগ পেয়েছি, করে দিয়েছি। মানে স্পন্টেনিয়াসলি, মানে এইগুলো চলছে, তার সঙ্গে পড়াশোনাও চলছে, অবশ্যই পড়াশোনা চলছে। আমি 2 বার ডাবল প্রমোশন পেয়েছি, মানে ফার্স্ট হলে ফার্স্ট হয় তাহলে ডাবল প্রমোশন পাওয়া যায়, 2 বার পেয়েছি। তা একবার বাবা নিচে দিয়েছিলেন, পরের বারে নিচে যাননি, কাঁচা থাকবে তো, স্টেপ ওপরে দিতে হবে। তো যাই হোক, সেসব গুলো হলো, সেসব চলছে। ওইটার সঙ্গে সিনেমাটাও চলছে, নাচ চলছে, গান চলছে, পড়াশোনা চলছে, মানে আন্টি মানে গান নাচ করতে করতে অলরেডি তোমার সিনেমার প্রপোজাল চলে এসেছে? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গেই। এই করতে করতে একটাই দেখো, যদি মানে একটা সুযোগ থাকার দরকার হয়, সেই সুযোগের পরিপ্রেক্ষিতে সবকিছুই চলতে ব্যাহত হচ্ছে না। কারণ আমি যদি যখন অফিসে কাজ করবো, তার আগে তো আমাকে স্নান, খাওয়া ইত্যাদি সবই করতে হচ্ছে, ব্যবস্থা করে যেতে হচ্ছে। যদি একলা থাকি তাহলে তলাটা বন্ধ করতে হচ্ছে, ইত্যাদি। তো একদম তাই এই যে একটা স্পন্টেনিটি, এই স্পন্টেনিটিটাই আমার জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি।
মানে কোনোদিন মানে থেমে থাকি মনে হয়নি যে এটা পারছি, মানে এটা করতে করতে এটা করবো কি করে? না, সবটাই গুছিয়ে চলছে তখন। কত চলবে। তা না হলে আমি নাচে ফার্স্ট হচ্ছি, গানে ফার্স্ট হচ্ছি, পড়াশোনায় ফার্স্ট হচ্ছি, কি করে হচ্ছে? বাবা, এইভাবে চলতে হয় ঠিক ঠিক মতো। তাছাড়া বাড়িতে মা বাবা তাদের গাইডেন্স তো অবশ্যই আছে, আশীর্বাদও আছে। তো সেইগুলো সব চলতে 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 তো সিনেমা হলো। একটু বড় হলাম যখন, তখন কত বয়স আর কি তখন? তখন আমি যখন একটু বড় হওয়া সেটা তখন বোধ 15-16 বছর হয়তো হবে। আচ্ছা, এরকম হবে। তখন হানা বাড়ি প্রেমেন্দ্র মিত্রের প্রথম রহস্য সিনেমা হয়েছিল, হানা বাড়ি। হানা বাড়ি নামও শুনেছি খুব। সেটা প্রথম ছবি না, ওটা বড় হয়ে প্রথম ছবি হয়েছিল। তারপরে আস্তে আস্তে তারপরে তো সিনেমা করলাম, ওই নায়িকা হলাম, এইসব চলছে। নায়িকা আমার প্রথম ছবি আমার নায়িকা নীল শাড়ি হয়েছিল। জহর গাঙ্গুলি মশাই ছিলেন, আর কারা কারা সব ছিলেন, সব নাম আসলে এই নিয়ে তো চর্চা হয় না, সেই জন্যই। তো যাই হোক, আরো কয়েকটা হলো। তারই মধ্যে আবার কিছু কিছু শেখাও হলো। যেমন আমি মোটর ড্রাইভিং শিখলাম, তারপর আমার কাজ হলো। আমি যখন আরেকটা বইতে পাঠ করলাম, হিরোকে নিয়ে আমি বোটানিক্যাল গার্ডেনে গাড়ি চালাচ্ছি। সেটা একটা সুবিধা হলো, পেছন থেকে ঠেলে দিতে হলো না। বন্ধুরা, আমি এখানে একটুখানি বলতে চাই, ভাবো তোমরা যারা এখন ভাবো যে আমি এটা করছি বলে ওটা টাইম পাচ্ছি না, এটা করছি বলে এটা পাচ্ছি না, উনি মানে আই এম রিয়েলি মানে ফিলিং ব্লেসড যে এই কথাগুলো শুনেও অনেক শেখার আছে। তোমরা বুঝতে পারছো তো? উনি ড্রাইভিং করছেন, নায়িকা, ছবির নায়িকা অলরেডি হয়ে গেছেন, তখন নাচে পারদর্শী, গানে পারদর্শী, পড়াশোনা, তার সাথে অভিনয়, এবং গাড়ি চালানোটাও তখন সেই সময় গাড়ি চালাচ্ছেন। তারপরেও হচ্ছে যখন আমি কলেজে পড়ি, তখন ওই আমি এনসিসি করেছি। আমি ময়দানে আমি প্যারেড করেছি। দারুণ ব্যাপার। তারপর রাতে শুটিং শেখার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই কোটলি নামে। মানে অলরাউন্ডার। মানে আমি তো দেখছি, সত্যি কথা, মা সরস্বতীর পাশে বসে আছি। না, ওসব বলবো না, ওসব বলবো রূপে গুণে, মানে না এখন পারবে না আন্টি, আজকের দিনে ছেলেমেয়েরা কি পারবে না। শোনো, কে কি পারবে না পারবে জানার দরকার নেই। যদি কারোর থাকে, ইচ্ছে থাকে, এবং তারা যদি চেষ্টা করে, অবশ্যই পারবে। আমি তো কেউকেটা নই। আজকের দিনে সবটাই হবে। এরপরে ধরো আমি যখন সাঁতার শিখতে গেলাম, তখন সাঁতার শিখতে আমি লেগেছে। তারপরে কলকাতার যতগুলো তালাও আছে সবেতেই আমি সাঁতার কেটেছি। তারপরে কোথাও কোথাও যদি তাদের সুইমিং পুল ওপেন হয়, সেখানেও গিয়েছে ডেমনস্ট্রেট করতে। তখন তো তুমি অলরেডি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ। তখন এইগুলো তো একটা শেখা। তখনই আবার ধরো আমি YMCA মেম্বার চৌরঙ্গীর, তা সেখানে আমি টেবিল টেনিস শিখতাম, টেবিল টেনিস খেলতাম, শুটিংও করেছি, টেবিল টেনিসও খেলেছি, ওভারটন হলেও খেলেছি বিভিন্ন জায়গায়। ওই জায়গাটার নাম ভুলে গেলাম। যাই হোক, বিভিন্ন জায়গায় আমি কোনোটার বাধা হয়ে দাঁড়ায়নি। না, কন্টিনিউয়াস চলেছে। এটার মধ্যে তো পড়াশোনাও চলেছে। তারপর বিয়েটা পরে, এইগুলো করার পরে হয়ে গেল সিনেমাও করছি, নাটক করছি। নাটকেতে সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমার গুরু হচ্ছেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। তিনি নাট্য জগতের স্টেজের একজন পায়োনিয়ার, আর সিনেমাতে দেবকী কুমার বসু এবং বেতার নাটকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ওরাও আমার
সবার গুরু, মানে সত্যি কথা ওরা হাতে ধরে আমাকে শিখিয়েছেন। ওদের মানে দান আমি কখনোই পূরণ করতে পারবো না, আমি চেষ্টা করি আমার সাধ্য অনুসারে সেটাকে পূরণ করা, কিন্তু যা হোক ওরাই আমাকে বড় করেছেন। তারপরেও আর একটা কাছে যে আমি হিন্দিতে গোল্ড মেডেলিস্ট, হ্যাঁ, ভারতীয় হিন্দি শিক্ষা পরিষদ, ওখান থেকে আমি হিন্দিতে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিলাম। আমাদের কনভোকেশন হয়েছিল রাজভবনে তখন, হ্যাঁ, তখন রাজ্যপাল ছিলেন ডক্টর হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উনি প্রাইজ দিয়েছিলেন, ওনার কাছেও আমি কৃতজ্ঞ। মানে সবটাই যে এইটা আনন্দ, আমি বাঙালি মেয়ে, তখনকার দিনে হিন্দি এত তো চালু ছিল না কলকাতায়, এই করতে করতে হয়ে গেল। তখন আমি হিন্দি নাটক করতাম, খুব খুব অনেক অনেক নাটক করতাম, স্টেজ শো, হ্যাঁ স্টেজের নাটক করতাম, এমনি তো নাটক বাংলার নাটক করেছি। তা হিন্দি নাটক যখন করতাম প্রচুর, তারই মধ্যে একটা হলো যে অল ইন্ডিয়া হিন্দি ড্রামা কম্পিটিশনে আমাকে ছাড়েনি, অল ইন্ডিয়া হিন্দি ড্রামা কম্পিটিশনে বেস্ট অ্যাক্ট্রেস হলাম। ও মাই গড! বললেই মনে হয় জোশীজি দিল্লি থেকে এলেন, এসে আমাকে এখানে প্রাইজ দিলেন। এবং সবচেয়ে বড় কথা যেটা বললেন যে তখনকার দিনে তো এত হিন্দি চালু ছিল না, তা উনি বাঙালি হিন্দি শিখে তারপর সেখানে অ্যাক্টিং করে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি অনেক হিন্দি সিরিয়াল করেছি, হিন্দি নাটক তো প্রচুর করেছি, হিন্দি সিরিয়াল আমি অনেক করেছি। বম্বে থেকে ডিরেক্টররা আসতেন কলকাতায়, যেরকম ধরো গণদেবতা, তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মশাই সবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এই এটার জন্য, লেখাটার জন্য, তারই হিন্দি ভার্সন হবে। পুরো গ্রাম ভর্তি করে, গ্রামটাই প্রায় কিনে নিয়েছিল ওরা, সেই গ্রামের মধ্যেই আমাদের সিনেমাটা উঠেছিল, খুব ভালো হয়েছিল, ওরা খুব খুশি হয়েছিলেন একজন। মানে আসলে দেখো, যে কোনো কাজই হোক, এই বাড়ি কেনাই হোক, বাড়ি কেনার মধ্যে যদি তোমার মধ্যে ঠিক সচেতনতা থাকে, তুমি বাড়ি কিনতে ভুল করতে পারো না। লেখার মধ্যে, পরীক্ষার মধ্যে এই 5টি তুমি লেখো, 5টি জায়গায় তুমি মিস করে গেলে, তোমার চেনাগুলো তুমি মিস করে যাচ্ছ, অচেনাগুলো বুঝে সময় করছো, কিন্তু তাতে হচ্ছে কি সময় চলে যাচ্ছে। চেনাগুলো তুমি 2 মিনিটে করে সবটাই দিয়ে নিতে পারতো। বুঝতে পেরেছো পরীক্ষায় কিভাবে অ্যাটেন্ড করতে হবে, যেটা জানো সেটাকে আগে করো, তাহলে তোমার টাইমটা নষ্ট হবে না, এবং তুমি অনেক বেশি কনফিডেন্ট হতে পারবে যে আমার 3টে হয়ে গেছে, এবার আমি 2টো লিখবো। পরেরটা আবার ভাবতে হবে, ভেবে আমাকে লিখতে হবে, আর যেটা ভাবতে হবে না সেটা আমি আগে করব। হ্যাঁ, এইটাই তো। আর আমার বলতে কি, আমি যেটুকু শিখি বা শিখেছি তাতে আমার কাজে লেগেছে। যেমন হর্স রাইডিং আমি জানি, শিখেছি, তাতে আমার সুবিধা হয়েছিল কি, একটা ছবি সিনেমা, সেটা যে ডাবল ভার্সন হয়েছিল, হিন্দি এবং বাংলা, চিত্রাঙ্গদা। আচ্ছা, তাতে বাংলাটা যেমন হলো, আমরা ঘোড়া চাল চলিয়ে যেরকম ভাবে আর সরি, তাইতে ওই হিন্দিতেও ওইভাবে আমরা সমানে বিভিন্ন জায়গায় মৃগয়া যাচ্ছি। আচ্ছা, আলাদাভাবে কোনো কারচুপি কিছু করতে হয়, তাতে ডিরেক্টরেরও সুবিধা হলো। হ্যাঁ, ডিরেক্টরের সুবিধা হলো। তাদের সুবিধা অবশ্যই হবে। ওটা রাঁচিতে আমরা আরোগ্যে গিয়েছিলাম। মানে সেই সময়ে মানে একজন অভিনেত্রী, নায়িকা, সে সুইমিং, ড্রাইভিং, হর্স রাইডিং এতগুলো জানা, এটা কিন্তু সকলের দ্বারা সম্ভব না মনে হতো না। শোনো, সবার পক্ষে তো সম্ভব না।
যারা যেটা পারছে তারা করছে, যাদের যেটা ইচ্ছে সেটা করছে। আমার আমার যেমন সবকিছু জানতে ইচ্ছে করে, যেমন হঠাৎ একবার আমার খুব শখ হলো যে বাবাকে বললাম যে বাবা আমি স্টেনোগ্রাফি শিখবো। আচ্ছা, বাবা বললেন ঠিক আছে চলো। গিয়ে প্রিমিয়ার কমার্শিয়াল কলেজে নাম লিখিয়ে দিল। সেখানে টাইপরাইটিং শিখছি, আবার এই স্টেনোগ্রাফি, শর্ট হ্যান্ড এগুলো শিখছি। করতে করতে মানে এক সপ্তাহ পরে পরে ওদের পরীক্ষা হতো। সেই পরীক্ষাতে প্রথম পরীক্ষাতেই আমি একটু গোবর গুলে ফেলেছিলাম। হ্যাঁ, মানে চেনা অক্ষরগুলো যেমন বিফোর, BEFORE, হ্যাঁ, বি হলো, তারপরে ইটা কথা চলে গেল, আবার এফটা কোথায় এলো, এই করে করে সেই করে করে সে একেবারে, তারপরে প্রচন্ড মাস্টারমশাই রাগ করলেন যে তুমি কি একটু কনসেন্ট্রেট করতে পারছো না, এই সাধারণ বানানগুলোর মাপে ভুল করছো। এরপরে হলো তোমার বাবাকে আমি বলে দেবো যে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। এই যে শুনলাম যে বাবাকে বলে দেবে, ব্যাস আমার হয়ে গেল। ঠিক। আর কিছু নয়, ভয় ভয়। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর আমার কি অবস্থা হয় আমি জানি না। মানে যাই হোক, তারপরে খুব কনসেন্ট্রেট করে টোরে আমার এই স্পিড কত হয়েছিল, 46.5। কোথায় তখন চাকরি হতো 32-এ কি 34-এ। হ্যাঁ, তখন ছিল, আর ওইটাতে 117। তা এই আমার তো চাকরি একদম বাঁধা, রিজার্ভ ব্যাংকে হয়ে যাবে, এই সামনের সপ্তাহে গেলেই হয়ে যাবে, ইত্যাদি প্রভৃতি। সেই সময়তেই দেখা গেল আরেকজন মহিলা আমাদের সঙ্গে শিখতেন, তিনি একটু কম দিদি। তো যাই হোক, আমার মনে হলো যে এটা ছেড়ে যাওয়া ভালো, আমি গেলে আমি পেয়ে যাব, কারণ আমার রেজাল্টটা যেটা তুমি পাবোই, আমি পাবোই। আমি তো তুমি ওটাতে ইয়ে করলে না? না, আমি আর গেলাম না, কারণ আমার তো একটা অপশন আছে। তারপরে তো তখন আমি হিরোইন করছি, কি সেকেন্ড হিরোইন করছি, কি যা হোক করছি টরছি, অনেক অ্যাক্টিভিটির মধ্যে আছি, ও বেচারা সেটা নেই। মাই গড, মানে তোমরা দর্শক ভিউয়ার্সরা তোমরা যারা দেখছো, ভাবো চিন্তা ভাবনাটা যে আমি গেলে পাবো, কিন্তু যার বেশি দরকার তার জন্য পোস্টটা ছেড়ে দিলেন উনি। সেটা সেটা অত করে বলতে হবে না, না, মানুষ জানো। হ্যাঁ, সেটাই একটা আমার মনে ওই পেয়ে গেল, পেয়েছিল কিনা জানি, আমি তো ছেড়ে দিলাম। আবার তো সার্টিফিকেট পেয়ে গেলাম, স্যার দিয়ে দিয়েছেন। এতটা স্পিড আমি এত কম সময়ের মধ্যে অ্যাচিভ করবো সেটা উনি ভাবতে পারেনি। যাই হোক, হয়ে গেল। তারপরে এইসব চলতে চলতে তার মধ্যে একটু লেখালেখির বাড়তি কাজ হলো। আচ্ছা, লেখালেখি করছি, তা সেটাও একটা মজার কথা। সেটা ওই ধরো 2001 সালে, আচ্ছা, হ্যাঁ 2001, তখন বইমেলা হতো ময়দানে। হ্যাঁ, ময়দানে বইমেলা হতো। ওইখানে আমার প্রথম দুটো বই বেরোলো, দারুণ তার পেলাম, বিক্রি হলো খুব খুব। তা এই করতে করতে তারপরে যতবার বছর ঘুরে আবার নতুন নতুন আমার বই, কবিতার বই, ছোট গল্পের বই, ছোটদের বই, এই করতে করতে দেখা গেল যে ছোটদের বইতে তুমি ভাবতে পারবে না, যেটা আমি নিজেও ভাবতে পারিনি, 127টা স্কুলে আমার বই পড়ানো হলো সহায়ক বই হিসাবে। ও মাই গড, ঈশ্বরের কি কৃপা, সত্যি আশীর্বাদ, আশীর্বাদ যে এটা আমি নিজে ভাবতে পারছি না। তো এটা মানে মা সরস্বতী মানে আশীর্বাদ ধর না তুমি, মানে এটা বললে একদমই ভুল বলা হবে না। মানে এরকম এতগুলো মাল্টি টাস্কিং এর মধ্যে মনে হয় না মা সরস্বতী সে পরেন কৃপা থাকলে পরে এরকম মানুষ হয়, সত্যি কথা। এইভাবে মানে ওটা লেখা টেখা গুলো সিনেমা তো চলছে তখন, সিনেমা তখন তার নায়িকা নয়, তখন ওই মাসিমা পিসিমা ইত্যাদি ইত্যাদি করতে করতে, তারপরে নাটক আমি প্রচুর করেছি। হ্যাঁ, নাটকে তো আমি 3 বছর ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা,
তো এইগুলো চলছে। তখনকার সময় আন্টি মানে মহানায়িকাদের সময় তাদের সাথেও কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ মানে সুচিত্রা সেন হ্যাঁ, সুচিত্রা সেনের সময় তখন ওর প্রথম দিককার ওর এই ছবিগুলো। হ্যাঁ সিনেমা হয়েছিল। তা আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, খুব মানে ভালো, ব্যবহার খুব ভালো ছিল। খুব ভালো। তা আসলে দেখো যে আমি কায়দা দেখালে তখন তিনি তো ছেড়ে দেবেন না, এটা স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ, ঠিক। কিন্তু আমার কি আছে ভাই যে আমি কায়দা দেখাবো? হ্যাঁ, তা তিনি আমার সঙ্গে যথেষ্ট মানে আন্তরিক ভাবে আমার সঙ্গে গল্প করেছেন, কথা বলেছেন, সাংসারিক কথা বলেছেন, আমিও তার সঙ্গে গল্প করেছি, কথা বলেছি। এই বন্ধুত্বই আমার থাক। থাকলে যথেষ্ট। মহানায়কের সাথে কাজ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তাও দাদা তো আমার এক ধরনের, আমার তো দাদা। ও না, খুব বয়স থেকে ওদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল, বাবা নিয়ে যেতেন। তো ওদের বাড়িতেই, তখন ওদের কাছে আমি কোনোদিনই মিতা হতে পারিনি। আচ্ছা। ওই বলো কি বুড়োদা অর্থাৎ তরুণ কুমার ওরা নমিতা, এই এই নমিতা এসেছে, নমিতা এসেছে। ঘরের মানুষের মতো, বস বস বস, কি খাবি? মুড়ি খাবি? আচ্ছা দিচ্ছি। মা নমিতা এসেছে, মুড়ি খাবে। তাই এই ধরনের জিনিস সম্পর্কগুলোর সাথে এরকম ছিল, ঘরোয়া সম্পর্ক, খুব ঘরোয়া সম্পর্ক ছিল বলেই পরবর্তীকালে এটাও একটা অভিনব ব্যাপার। তাও অনেক বছর পরে, তখন আমি বেশ বড় হয়েছি, মানে বয়সে বড় হয়েছি, তা একটা তেলেগু ছবি ডাবিং করতে গিয়েছি টেকনিশিয়ান স্টুডিওতে, টেকনিশিয়ান স্টুডিওতে, কালী ফিল্ম পরের অবস্থাতে। তা হঠাৎ শুনলাম দাদা এসেছে। আচ্ছা, হ্যাঁ, দাদা এখানে শুটিং করবে। হঠাৎ শোনার পরে আমার মনটা কিরকম চকচক করলো যে কত বছর দাদার সঙ্গে দেখা হয়নি, ও তো ব্যস্তই থাকে। তা আমি একবার যাই না, দেখা করি, যদি সময় থাকে নাহলে আমি ফিরে আসবো আমার কাজে। তা আমি একটি ছেলেকে সঙ্গে নিয়ে তা সেই তাকে নিয়ে চলে গেলাম, গিয়ে বললাম যে এরকম, তুমি বলো, আমি দেখা করতে এসেছি। নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with Orunima, 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 a cup of chai with Orunima.